ফিনান্স মিনিস্টার সীতারামনজি প্রথম মহিলা যিনি ফিনান্স মিনিস্টার হয়েছেন। উনি এবার 2026-এও পরপর 9বার উনি কেন্দ্রীয় বাজেট পেশ করছিলেন। মানে আমরা কিন্তু দেখছিলাম সেই বিষয়গুলো, এবং যতগুলো বাজেটের যা যা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন সেগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাধারা, যে বিকশিত ভারত 2047 তাকে সামনে রেখে কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। এখানে আলাদা করে সমস্ত বিষয়গুলো এখানে রাখা হয়েছে, আমি আর ওই দিকে আর যাচ্ছি না, তবু আমি কয়েকটা চেষ্টা করবো এখানে বলার। আমরা জানি যে, এবং দিনটা দেখুন, আমি দেখছিলাম যখন টিভি স্ক্রিন দেখাচ্ছেন, মাঘী পূর্ণিমা, 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ছিল। এত সুন্দর দিনে এরকমভাবে একটা বাজেট পেশ করা, এবং এই যে বাজেট এবার যে কেন্দ্রীয় বাজেট, ইউনিয়ন বাজেট, দ্যাট ওয়াজ 18th 80 বারের মতো বাজেট সেখানে পেশ করা হয়েছে। এবং আমরা জানি যে আগে কিন্তু রেলওয়ে বাজেট আলাদাভাবে হতো, তারপর সাধারণ বাজেট আলাদা হতো। মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর সেটাকে কিন্তু অ্যামালগেমেট করছে, মানে 2017-এর পরে 14-তে উনি আসলেন প্রধানমন্ত্রী হিসাবে, বলেন যে ইনক্লুসিভ বাজেট, একবার কেন্দ্রীয় জেনারেল বাজেট, আবার রেল বাজেট। আমরাও কিন্তু প্রথম ভাবলাম যে আর এটা কী হলো, প্রায় 92 ইয়ার্স ধরে এই বাজেট প্রক্রিয়া কিন্তু ভারতবর্ষে সেটা চলছিল, ইংরেজ আমলেই হোক আর যে আমলেই হোক সেটা চলছিল। সেই জায়গায় উনি যে চিন্তা ভাবনা নিলেন যে না, এই বাজেটকে, মানে বাজেট তো সর্বক্ষেত্রেই, সেটাকে আলাদাভাবে মানে রেলওয়ে বাজেট আলাদা কেন, সেটাকে আমরা আজকে গত কয়েক বছর ধরে আমরা দেখছি সেটা হচ্ছে। এবং বাজেটের যে মূল উদ্দেশ্য সেটা যদি আমরা দেখি যে আমাদের কত আয় হবে, দেশের কতটুকু আয় হবে এবং কতটুকু খরচ হবে, এবং কি কি সেক্টরকে আমরা সামনে রেখে তার যে রূপরেখা, সেটাই কিন্তু বাজেট। এবং এতে করে আমরা আগে আমাদের এই দেশের যে উন্নয়নের খাতে একদিকে বিভিন্ন যে সেক্টরগুলো সেগুলোকে নির্ধারণ করা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের বিষয়ে হোক। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে সামরিক খাতেই বা অ্যাবাউট মানে 15% এবার কিন্তু সামরিক খাতে কিন্তু এই বাজেটে এবার রাখা হয়েছে, এবং তার খুব সেটা যে প্রয়োজন সেটা আমরা কখনো অনুভব করলাম যখন এবার অপারেশন সিন্দুরের সময় এরকমটা মনে হচ্ছিল না যে আমাদের আরও বেশি শক্তিশালী হওয়া দরকার, আরও বেশি শক্তিশালী হওয়া দরকার। সেই জায়গায় যখন অপারেশন সিন্দুর করলেন, 26 মিনিটে 26 জন নিরীহ যারা আমাদের ধর্ম দেখে দেখে যেভাবে টেররিস্টরা, পাকিস্তান মদতপুষ্ট টেররিস্টরা তাদেরকে খুন করেছে, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বলেছেন ম্যা কিছু কো ছোড়ুঙ্গা নেই, আর এই কাজটা কিন্তু উনি করে দেখালেন। 26 মিনিটে 9টার থেকে 10টার মতো টেররিস্ট ঘাঁটিকে উনি ধ্বংস করেছেন। এবং আমরা অত্যন্ত আনন্দ উপভোগ করছিলাম যে আমাদের কাছে আজকে S-400 থেকে শুরু করে এত সুন্দর ব্যবস্থা, যে আগে তো ট্যাঙ্ক যেত, ম্যান পাওয়ার যেত বর্ডারে, এবার তো এত টেকনোলজি ড্রাইভেন যুদ্ধ হয়ে গেছে। এতে বুঝলাম যে আমরা কোন জায়গায় আছি। তো সেই জায়গায় আজকে যদি আমাদের সামরিক শক্তি, আমাদের দেশ যদি সুরক্ষিত না হয়, তাহলে আমরা কি করে আগামী দিন যে ডেভেলপমেন্টের কথা আমরা চিন্তা করব। আমার দেশ সুরক্ষিত হতে হবে। তো সেই সুরক্ষিত রাখার জন্য যেভাবে এবার এই বাজেটে আমরা দেখতে পেলাম, যে 15% সেটা সম্ভব হয়েছে। আমরা সামরিক ক্ষেত্রে আগামী দিন আপনারা দেখবেন যে বাইরের থেকে যে ইন্ডিজিনাস যে সামরিক যে মানে আমাদের আর্মস অ্যামিউনিশন তৈরি করা, সেটা কিন্তু আমার ভারতবর্ষের মধ্যেই হবে। এবং আগামী দিন আমরা আশ্চর্য হব না যে এখানে যে ধরনের সামরিক ক্ষেত্রে যে এখন আমাদের ভারতবর্ষের মধ্যেই কিন্তু প্লেন তৈরি হচ্ছে, আপনারা সবাই দেখেছেন। তো এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন।
এবং এবারের বাজেটে বারবার আমার প্রারম্ভিক ভাষণে আমাদের যুব মোর্চার সভাপতি অলরেডি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে 4টে জাতের কথা বলছেন। আগে তো জাতপাতের রাজনীতি আমরা দেখেছি, আর উনি কি বললেন যে আমার কাছে 4টা জাত, একটা হচ্ছে ইউথ, একটা হচ্ছে উমেন, একটা হচ্ছে গরিব, আর একটা হচ্ছে কৃষক। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে জাতপাতের রাজনীতির প্রয়োজনই নেই। এবং এইবারের বাজেটে আপনারা যদি দেখেন সবকটা জায়গার মধ্যেই এই বাজেট যেসব জায়গায় রাখা হয়েছে সেগুলো কিন্তু এই এই যে আমাদের 4টে জাত তাদের উপরেই কিন্তু বেস করে এবার এই বাজেট রাখা হয়েছে। ফোকাস অন এ ইউথ ড্রাইভেন অ্যাপ্রোচ টার্গেটিং 3.5 করোড় জবস। কাদের? যাদের যুব সম্প্রদায় আছেন তাদেরকে কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায় সেই ব্যবস্থা কি কার মাধ্যমে রাখা হয়েছে? প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা অ্যান্ড এআই ড্রাইভেন স্কিল রেপ, যেটা আমাদের মাননীয় সভাপতি অলরেডি বলেছেন সেই বিষয়ে। এবং আজকে আমরা যদি দেখি এই বাজেটে কয়েকটা বিষয় আমি না বললে নাই হয়, যে 3টের বিষয়ের উপর কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। 3টা কোনটা? যে আমার প্রান্তিক যে জায়গা, সেই প্রান্তিক জায়গার মানুষের মান উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সেটা খুব দরকার। এবং আমরাও যেটা বলা হয়েছে লাস্ট মাইল অবধি আমাদের সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো দেওয়া, এবারের বাজেটে কিন্তু সেটারও আমরা দেখেছি। এবং আরেকটা জিনিস যেটা, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের দরকার। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি না হয়, আমাদের স্টেট বাজেটেও আমরা গত বছর আমাদের বাজেটের প্রায় 7,000 কোটি টাকা আমরা রেখেছি। তো এইরকম মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট, এটা পার্মানেন্ট ইন নেচার। কারণ এটা যদি আমরা করি তাহলে মানুষ বাইরের থেকে আসবে, বিনিয়োগ করবে, তবেই গিয়ে আমাদের অর্থনীতি ডেভেলপ হবে। তো সেইরকম আমাদের দেশেরও যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হয়, বা বিদেশ থেকেও মানুষ আসবে না, সেই দিকে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর প্রতিফলন এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাই। আজকে উনি আরেকটা লাস্ট যেটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, অর্থাৎ সব শ্রেণীর মানুষের উন্নয়ন দরকার এবং প্রতিটা ঘরের উন্নয়ন, তাদের আর্থিক উন্নয়ন দরকার, প্রতিটি সমাজের উন্নয়নের আর্থিক এবং সামাজিক উন্নয়ন দরকার। তার উপর এবার বাজেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কৃষকরা যে বিষয়, যে তাদের যে ফসল তৈরি হয় তার যাতে দাম প্রপারলি তারা পান সেটার উপর জোর দেওয়া হয়েছে। এখানে কৃষক যারা আছেন তাদের যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় তার উপরও এবার জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্যের বিষয়ে আপনারা দেখেছেন প্রায় এখানে ক্যান্সারের যে 17টি জীবনদায়ী যে ড্রাগস, তার দামও কিন্তু অনেকটা কম করে দিয়েছেন। এবং এগুলো কিন্তু বোঝা যায় যে স্বাস্থ্য ব্যবস্থায় মানুষের স্বাস্থ্য যদি আমরা ঠিক না রাখতে পারি এবং স্বাস্থ্যের জন্য যদি তার আর্থিক খরচ বেশি হয় এবং সেই অর্থটা যদি তার ঘরে থাকে, আলটিমেটলি তার কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়ন হবে। শুধু তাই নয়, আরও যেগুলো অনেকগুলো রোগ আছে যেগুলো একদম বিরল রোগ যেটাকে বলে, সেখানেও ওষুধ তাদের যে খরচ সেটা সস্তা করা যায় সেই বিষয়ে রাখা হয়েছে। শিক্ষা ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় কিভাবে আমাদের এবার বাজেটে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানেও যে মডার্নাইজেশন, যে শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার, এআইকে যাতে প্রযুক্তি তো সব জায়গায় এবার জোর দেওয়া হয়েছে, সমস্ত ডিসিপ্লিনে, সমস্ত যে আমাদের যে বিভাগগুলো আছে সেখানে যত প্রযুক্তিকে যোগ করা যায় তার উপর জোর দেওয়া হয়েছে এআইকে বিষয় করে। কালকে আমার খুব ভালো লাগলো যে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সে পরীক্ষা পে চর্চা, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছিলেন যে যারা ক্লাস 10-এ পড়ে বা 11-এ পড়ে, যারা 12 পরীক্ষা দেবে, তা আমরা সবাই জানি যে পরীক্ষা পে চর্চা আজকে এবার 9th এডিশন উনি এটা করছেন। মন কি বাত অনুষ্ঠান তো করেনি, পরীক্ষা পে চর্চাও যেভাবে করছেন এবং স্টুডেন্টদের মধ্যে যে প্রেশার, যে রিলিজ কিভাবে করতে হয়, এবং শুধু স্টুডেন্টদের জন্য না, যারা শিক্ষক এবং যারা গার্জিয়ান তাদের জন্য কিন্তু উনি এই পরীক্ষা পে চর্চার যে অনুষ্ঠান সেটা রেখেছেন। আমিও সেখানে ছিলাম। সেখানে উনি বলছেন স্টুডেন্টদের যে তোমাদের বয়স যদি এখন 16, 17, 18 যদি হয়, আর বিকশিত ভারত আমরা যে টার্গেট আমরা রেখেছি 2047-এ, তাহলে গিয়ে তোমার বয়সটা কত হবে?
তো দেখা গেল তখন যে হিউম্যান রিসোর্সের উপরে, আজকে এখানে যারা আমাদের হিউম্যান রিসোর্স, সারা ভারতবর্ষের এখন হিউম্যান রিসোর্স যারা 18 বছর থেকে 35 বছর বা তার থেকে একটু বেশি, দেখা গেলে প্রায় 65% আমাদের যে রিসোর্স, হিউম্যান রিসোর্স কিন্তু সারা পৃথিবীর মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ এখন। এবং তার উপর ভিত্তি করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে গর্ববোধ করেন, আমরাও এখন সেই কারণে গর্ববোধ করি। এখন গতানুগতিক যে অর্থনৈতিক উন্নয়ন, যেভাবে বিশেষ করে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে যে ভাব, সেইভাবে যে মানে যে ধরনের চিন্তা ভাবনা ছিল, তার থেকে বেরিয়ে এই যে রিফর্ম করার যে বিষয় আমাদের মাননীয় সভাপতি কথা বলেছেন, এখানেও কিন্তু রিফর্ম, যে অর্থনৈতিকভাবে কিভাবে উন্নয়ন করা যায়। তো সেই জায়গায় উনি বলছিলেন যে 2047-এ আমরা যদি টার্গেট আমি রেখে বিকশিত ভারত যদি করতে হয়, তোমার বয়স যদি এখন 16 বছর বা 18 বছর বা 17 বছর হয়, তাহলে আগামী 22 বছর যখন হবে বিকশিত ভারত, তোমার বয়স কত হবে? অর্থাৎ ওই সময় বিকশিত ভারত, আজকে যারা এখানে বিকশিত ভারত তৈরি করার জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু সেই সুফলটা পাবেন না, কিন্তু তারা কিন্তু আগামী দিনে 2047-এ পুরো যেহেতু ডেভেলপ কান্ট্রি হয়ে যাবে, তার সুফল কিন্তু ওরা পাবে। কাজে তোমাদেরও দায়িত্ব আছে, তোমাদেরও এই দেশকে যদি শক্তিশালী করতে হয়। আজকে কয়েকটা উদাহরণ উনি দিয়েছেন। উনি বলছেন যে যদি আজকে আমরা দেখি যে তুমি বাড়ির থেকে বেরোচ্ছ, আর বাড়ির থেকে বেরোবার সময় যদি দেখা যায় যে তোমার কেউ বাইরে রাস্তার মধ্যে কেউ কোনো কাগজ ফেলছে বা ডাস্টবিনে না রেখে প্রপার জায়গায় না ফেলে সেই রাস্তার মধ্যে ফেলছে আবর্জনা, তুমি কি করবে? ওর সাথে ঝগড়া করবে? না, ঝগড়া করবে না। কি করবে? ওনার সামনেই তুমি ওই যে আবর্জনাটা তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে প্রপার রাখবে। তো নেক্সট টাইম ও ফেলতে গিয়ে তুমি কিন্তু একটা শিক্ষা ওনাকে দিলে। তো এখন থেকে যদি স্বচ্ছতার কথা আমাদের যে মহাত্মা গান্ধীজি যখন বলে গেছেন, সেটা কিন্তু প্রধানমন্ত্রীজির সেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে। এবং এই যে এটাকে করার বিষয়, তো তোমার দায়িত্ব, তোমার এখানে প্রতিবাদ কিন্তু এইভাবেও করা যায়, সেইভাবে কালকে স্টুডেন্টদেরকে বলছিলেন। তো এই যে হিউম্যান রিসোর্স আমাদের এখানে যারা যুব মোর্চার যারা ভাইয়েরা বোনেরা আছেন, আমি এটাই বলবো যে আমাদের কিন্তু দায়িত্ব অনেক। কে কি পেলো না পেলো সেটা তো সময় কথা বলবে, কিন্তু আমার দায়িত্ব কিন্তু আমরা এড়াতে পারবো না যে একমাত্র প্রধানমন্ত্রী একা বা যে আমাদের মন্ত্রিসভার যারা সদস্যরা আছেন কেন্দ্রীয়, তারাই খালি করে নেবে, বা আমাদের ত্রিপুরা সরকারের ওই 12 জন মন্ত্রী এরা খালি করে নেবে এই দেশকে একদম এবং বা এই রাজ্যকে একদম বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত করে ফেলবে, সেটা কিন্তু সম্ভব না। যতক্ষণ ধরে আমরা এক একজন ব্যক্তি যদি আমরা সেখানে চেষ্টা না করি, এক একজন ইউনিট, একজন অ্যাম্বাসেডর হয়ে যদি আমরা কাজ না করি, তাহলে কোনোদিন এই রাজ্যকে আমরা বিকশিত করতে পারবো না, দেশকেও বিকশিত করতে পারবো না। বাজেট আসবে, বাজেট যাবে, বাজেটের যে রেজাল্টগুলো, সেই রেজাল্টের তার ফায়দা নিয়ে আমরা মানুষের কাছে যাওয়া এবং সেটাকে বোঝা। আমরা আগেও বাজেট দেখেছি এবং এবারও আমি দেখেছি যখন বাজেট হচ্ছিল, আমি যখন টিভির পর্দায় ছিলাম, 1 ঘন্টা 25 মিনিট আমি কনস্ট্যান্ট বসেছিলাম এবং সেখানে আমি নোট ডাউন পর্যন্ত করেছি কি কি বাজেট। সবটা তাড়াতাড়ি করে বুঝেও যায় না, কিন্তু আমি যতটুকু পেরেছি রিপিটও হয়, সেগুলো আমি নোট ডাউন করেছি। আমি জানি যে আমি যখনই বাড়ির থেকে বেরোবো, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, ওরা জিজ্ঞেস করবে যে এইবারের বাজেট সম্পর্কে কিছু বলুন। তো কয়েকটা পয়েন্ট মাথার মধ্যে রেখেছি। এই যে পয়েন্টগুলো রাখা, এটা কিন্তু সবারই রাখা উচিত, যে মেইন আমার মনে হচ্ছে যে এই বিষয়টা এই বাজেটের মধ্যে উল্লেখযোগ্য। তো সেটা আমি জানি আমার বলতে হবে যে প্রেসের মাধ্যমে, তো আমি যেহেতু বেশি ফোকাস, তো এটা কিন্তু সবার কিন্তু এইভাবে ফোকাস যদি হয় যে আজকের যেখানে আলোচনা হয়েছে সেগুলো যদি আমি মাথায় নিয়ে যাই, আমি 10টা লোককে আমি বলতে পারবো, আমার নেক্সট যারা ফ্যামিলির মধ্যে আমি আলোচনা করতে পারবো, আমার যারা কলিগ আছে তাদের সাথে আমি আলোচনা করতে পারবো। তো সেইভাবে আমি তৈরি হয়ে কিন্তু আমার রাস্তায় বেরোতে হয়েছে। এবং আমি এটাও জানি যে বিরোধীরা তৈরি আছে, এবারের বাজেট সম্পর্কে ওনারা কি বলবেন সেটাও আমার তৈরি গতানুগতিক। এবারের বাজেট, এটা কি বাজেট হলো? আমরা বলছি জনমুখী বাজেট, ওনারা বলছেন সাধারণ মানুষের বিপরীতে বাজেট, এগুলো বলবেই। তো সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন এ মুখ এ তো মুখ বলছেন, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি বললাম ওরা তো সারা জীবনে বিরোধিতা করে থাকবে। আমি তখন এই কথাটাই বলবো আজকে, খুব মজার বিষয়টা, যে
আমাদের একজন ইউনিয়ন মিনিস্টার উনি বলছিলেন যে ট্রেন এত স্পিডে চলছে, আর আমরা বলবো যে আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার, আর বন্দে ভারতের কথা বলছেন এখন, রিপ্লেসিং প্রায় অনেকটা রাজরানী এক্সপ্রেস, এত সুন্দর 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 মানে স্লিপার থেকে আরম্ভ করে সিটিং থেকে আরম্ভ করে বন্দে ভারত চলছে এত স্পিডে। তো ইউনিয়ন মিনিস্টার একজন উনি বলছিলেন যে আমরা এত স্পিডে যাচ্ছে, আর ত্রিপুরা এখন ডাবল ইঞ্জিনের সরকার এত স্পিডে যাচ্ছে, তো বিরোধীরা ওই স্টেশনেই বসে থাকবে আর বাই বাই টাটা, আর 2047-এ আমরা রিয়েল যে স্টেশন সেখানে আমরা পৌঁছে যাব, আর সারা জীবন তোমরা ওই স্টেশনেই বসে থাকবে, এক তো টিকিটও পাবে না আর গাড়িতে চড়বারও সুযোগ পাবে না। তো এই কথাটা আমি বলবো, আমরা যেভাবে আমরা কিন্তু এখন মানে অত্যন্ত সুদিনে কিন্তু আমরা আছি, এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আমার মনে আছে আমাদের জিষ্ণুদেব বর্মা, আপনারা সবাই জানেন, মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, আজকে উনি গভর্নর আমাদের তেলেঙ্গানার। উনি যখন উপমুখ্যমন্ত্রী হিসাবে আমার মুখ্যমন্ত্রীতেও আমি পেয়েছিলাম শেষ দিকে, এবং পরবর্তী সময়ে উনি অর্থমন্ত্রী হন। তো ওনার সাথে আমার ছোটোবেলার থেকে ওনার সাথে আমার বন্ধুত্ব ছিল। তো বলছিলেন, আরে আমি তো এই যে স্বর্ণযুগ ওনারা বলছেন, তা আমি যখন উপমুখ্যমন্ত্রী হলাম এবং অর্থমন্ত্রী হলাম, তা আমি সেক্রেটারিকে বললাম কোথায় স্বর্ণযুগ, নিয়ে আসুন তো কিছু ফাইলটাই। তো ফাইল খুলে উনি আর সোনার খুঁজে পায় না। তবে কি পেয়েছেন বলেন, 13,000 কোটি টাকা যে ওনারা ডেপ্থ রেখে গেছেন সেটা আমরা পেয়েছি সেটা। তো এরকম মজার মজার স্বর্ণযুগ সত্যিকারের অর্থে আমাদের এবার মাননীয় প্রধানমন্ত্রীজির যেভাবে দেশকে চালিয়ে যাচ্ছে, সত্যিকারের অর্থেই স্বর্ণযুগ কিন্তু এখন এসছে। আমি নির্দ্বিধায় আমি সেটা বলতে পারি। আমরা সব দিকে আজকে কি বলতো, এটা কিন্তু খুব বুঝার বিষয় যে আমাদের সোলজারদের মেরে মেরে আমাদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখতো, পার্লামেন্টে এসে মানে তারা এত সাহস, তাদের পার্লামেন্টে এসে তারা সেখানে আক্রমণ করেছে, আমাদের প্রচুর লোককে শহীদ করেছে। মুম্বাই হামলায় আপনারা সবাই জানেন, নর্থ ইস্টার্ন জোনার থেকে আরম্ভ করে সব জায়গায় কী অবস্থাটা ছিল। আমরা কিন্তু এগুলো ভুলে যাই, এগুলো মনে রাখতে হবে কী অবস্থায় ছিল। সেই জায়গায় আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এবং আগে কি বলতেন এই বিরোধীরা বলতেন যে আমি বহুত নিন্দা করতাম, খালি নিন্দাই তো করতো, এত কিছু করতো না। আর এখন কিছু কো ছোড়ঙ্গা নেই, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, আর এবার অপারেশন সিন্দুর। তো আমরা এখন সুরক্ষিত, আর এই সুরক্ষিত রাখার জন্য বাজেট একটা বিরাট ইম্পর্টেন্ট। একদিকে আমাদের সুরক্ষার দিক দিয়ে, আমাদের যে সব দিন থেকে আরম্ভ করে দিন রাতে আমাদের যে খাওয়ার বিষয়, আমাদের পরিবেশের বিষয়, সব দিকে কীভাবে আমাদের রাখতে হবে। এবং একটা রাজ্য বা একটা দেশ যেটা ফিল গুডের যে অবস্থান, সেখানে অর্থনীতি একটা বিরাট বিষয়। কোথায় 11তম পজিশনে ছিল, আজকে আপনারা ভাবুন, সেই 11তম পজিশন থেকে বিশ্বের মধ্যে সেখানে আজকে 5th পজিশনে, এখন 4th পজিশনে, এবং আগামী দিনে 3rd পজিশনে যাবে। 2047-এ না, 2030-এর মধ্যেই চলে আসবে, কারণ অ্যারিথমেটিক্স বলছে সেটা সম্ভব। এবং তার জন্য এই যে বাজেট, এই যে এবার আমাদের এই বিত্তমন্ত্রীজি যেটা দিলেন 9th টাইমে, আমি বলবো যে আস্তে আস্তে করে 10th টাইমে দেখুন কি অবস্থা দাঁড়ায়, 11th টাইমে দেখুন আপনারা কি দাঁড়ায়। দেশকে সত্যিকারের অর্থে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধশালী করা যায়, মানুষের মান উন্নয়ন, যেটা বলছেন যে প্রতিটি ঘরের মান উন্নয়ন দরকার, অর্থনৈতিকভাবে উন্নয়ন দরকার। এটা ম্যাজিক করে করা যাবে না, আর শুধু ওই গতানুগতিক ব্যবস্থাপনায় সেটা করা যাবে না। অনেক যে বিষয়গুলো আছে, যে রিফর্মের কথা বললেন, এখানে এতগুলো দেখুন আপনার সড়ক, রেল, বিমান এবং জলপথের উপরেও কিন্তু এবার জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এতগুলো হাই স্পিড রেল করিডোর তৈরি হয়েছে, মুম্বাই, পুনে, দিল্লি, বারাণসী। এখন আমি গেলাম রেল স্টেশনে গিয়ে, যখন এবারও আমি রেল স্টেশনে ফটিকরায় আমি কিছুদিন আগে গেছিলাম, সেখান থেকে আমি ফিরছিলাম, ট্রেনে আমি বসেছি, হঠাৎ করে খবর পেলাম কি, যখন আগরতলায় স্টেশন মানে ট্রেনটা থামবে, যে এটা কিন্তু ইলেকট্রিক্যাল ট্রেন ছিল। এবং আমি আগরতলা নামার সময় আমাকে কিছু সাংবাদিক এসে বললেন আমাদের যে ত্রিপুরার একটা মেয়ে এই রেল যে ইয়েটা ছিল সেই রেলটাকে নিয়ে সে চালিয়েছে। আমি জানতাম, ওকে আমি খবরও দিয়েছিলাম, কিন্তু সে তখন খড়গপুরে সে ট্রেনিংয়ে ছিল।
তো দেখুন অদ্ভুত, আমি নামার পরে ওই মেয়েটা আসলো, তো ওকে আমি সম্বর্ধনা দিয়েছি। ত্রিপুরার মেয়ে, হার্ডলি 25-26 বছর হবে, এবং এই যে মাতৃশক্তির কথা বললো একটু আগে আমাদের যুব মোর্চার সভাপতি, যে ওকে সম্বর্ধনা তো করলামই, এবং এতে প্রাউড কতটুকু ফিল করলাম আপনারা ভাবুন, কতটুকু মনে এত আনন্দ লাগলো যে একটা ইলেকট্রিক্যাল ট্রেন এত সুন্দরভাবে চালিয়ে নিয়ে আসলো, সারা ভারতবর্ষেও চালায়, এবং কো পাইলট হিসাবে সে আছে এখন, তো কো পাইলট, তো আমাদের ত্রিপুরার মেয়ে। তো এই যে ট্রেনে বসলাম, আর কি ট্রেন মনে হচ্ছে যেন মানে মডার্ন স্টাইলের ট্রেনে বসেছি, যে কার এই সিটিং অ্যারেঞ্জমেন্টে। তো সেখানে এই যে বন্দে ভারত থেকে আরম্ভ করে আজকে রেলওয়ে, আমি যখন এই সুযোগ সুবিধাটা পাবো, আমার বাজেটে তার সংস্থান যদি না থাকে, আমি কি করে এই সুযোগ, আরামদায়ক পজিশনটা আমি কি করে, এবং সময় কত কম লাগলো, সেটাই বাজেটের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে। আজকে এয়ারপোর্টে আপনি যাচ্ছেন, আমরা বারবার যখন গর্ববোধ করি যে ত্রিপুরার, আরে না না, আমরা ত্রিপুরার এয়ারপোর্ট কিন্তু সবচেয়ে সুন্দর, বলেন কি না, আমরা সবাই বলি এটা। তো এটা তবেই সম্ভব হবে, আমার কাছে যদি ফান্ড থাকে, আমার কাছে পয়সা থাকে, সেটা সম্ভব হবে। আজকে যদি একটা জাহাজে উঠি, সেই জাহাজ যদি দেখা যায় মডার্নাইজ একটা জাহাজ, সেখানে যদি আপনি উঠেন, তাহলে সেখানে তার উপর জোর দেওয়া হয়েছে, এবং এই বাজেটের মধ্যে আজকে আমরা শিলিগুড়ি হাই স্পিড রেলওয়ে করিডোর তৈরি হয়েছে, মুম্বাই পুনে, দিল্লি বানারস, বানারস থেকে শিলিগুড়ি, পুনে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ চেন্নাই, চেন্নাই বেঙ্গালোর, এবং এই যে হাই স্পিড যে করিডোরগুলো তৈরি করা হয়েছে, ট্রেন যে করা হয়েছে, আমি তো মনে করছি যে আমার বাজেটে কি লাভ, কিন্তু আপনি যখন কোনো জায়গায় যাচ্ছেন, এখন তো এই টেকনোলজি ব্যবহার করে যে কোনো সময় টিকিট কাটা যায়, কত সুবিধা হয়ে যাচ্ছে এগুলো। আজকে গতিশক্তি, প্রধানমন্ত্রী গতিশক্তি, তার উপরও জোর দেওয়া হয়েছে, যে অনেক জায়গায় আমরা দেখি গতিশক্তি, দেখবেন আপনি যে রাস্তায় যখন খনন হয়, যে আজকে ওই ইলেকট্রিক লাইন যাওয়ার জন্য রাস্তা ঠিক করলাম, কালকে আবার পিডাব্লিউডির অন্য কারণে, ড্রেনের জন্য কারণ, একসাথে এই প্রধানমন্ত্রী গতিশক্তিতে যাতে বারবার এই রাস্তাকে, একটা উদাহরণ দিয়ে আমি বলছি, একসাথে যাতে করা যায়, আগের থেকে প্ল্যানিং করতে হবে যে আমার কি করতে হবে, সেখানে গ্যাস লাইন যাবে, বিদ্যুতের লাইন যাবে, সব আগে থেকে যেন সেটা সুবিধা করা যায়। আমরা অলরেডি ত্রিপুরাতে আমরা শুরু করছি। দেখুন এই বাজেটের সাথে আমাদের ত্রিপুরাও কিন্তু যুক্ত, আমরাও কিন্তু বসে থাকি, আমাদেরও বাজেট এর মধ্যেই পেশ হবে। সেখানে 27,000 কোটি টাকা আমরা 25-26-এ আমরা মানে সেখানে 27,000 কোটি টাকা আমরা বাজেট পেশ করেছিলাম, আর আমরা 24-25-এ, আর 25-26-এ আমরা 32,000 কোটি টাকার বাজেট পেশ করেছিলাম। তো এটা কি করে 4,000 কোটি টাকা কিন্তু আমরা জাম্প করে দিয়েছি, অর্থাৎ আমাদের সেই সংস্থান রয়েছে, তবেই আমরা সেটা করতে পারছি। এখানে আজকে যারা কর্মচারীরা আছেন, ত্রিপুরাই একমাত্র রাজ্য, এটাও কিন্তু বুঝতে হবে, যেখানে পার্সেন্টেজের কথা যদি আমরা বলি, পার্সেন্টেজের দিক দিয়ে সবচেয়ে বেশি কিন্তু ত্রিপুরাতে আমাদের কর্মচারী সংস্থা, অন্য জায়গায় কিন্তু পার্সেন্টেজের, এই যে কর্মসংস্থান রিফর্মের কথা আমি বলছি, কর্মসংস্থান শুধুমাত্র চাকরি দিয়ে নয়, অথচ ত্রিপুরাতে চাকরির কিন্তু একটা ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে এখানে, যে চাকরি দিলেই আমাদের রাজ্য ঠিক আছে। অন্যান্য জায়গার মধ্যে অনেকে চাকরি করে না, তার আলাদা এখন যে এত সুবিধা করলো যে মাননীয় প্রধানমন্ত্রীজি, যে লোন নিয়ে ইচ্ছে করলে তুমি নিজে এন্টারপ্রেনার হতে পারো। লাখপতি দিদির আছে কথা বলুন, সেখানেও কিন্তু এই বাজেটের মধ্যে রাখা হয়েছে কি, লাখপতি দিদি আমাদের 95%, আমাদের যে টার্গেট ছিল 100%, অর্থাৎ মানে সেখান থেকে আমরা 95% আজকে আমাদের লাখপতি দিদি এখানে ত্রিপুরাতে হয়েছে। তো প্রতিটা জিনিসে এখন শুধু বলে লাখপতি দিদি হলে চলবে না, তাদেরকে এন্টারপ্রেনার বানাতে হবে। তো এন্টারপ্রেনারের উপর এবার বাজেটে আমি দেখলাম সেখানে জোর দেওয়া হয়েছে। এখানে যে পরিবেশের বিষয়ও কিন্তু সাংঘাতিক, আমাদের জানেন, আমরা সবাই জানি যে পরিবেশ নিয়ে আমরা খুব চিন্তিত, এবং সেই জায়গার মধ্যে পরিবেশের উপরেও কিন্তু অনেক জোর দেওয়া হয়েছে। আজকে যারা কর দিচ্ছেন, এখানে যারা করদাতা তারা কিন্তু বসে থাকে, এবার আমার কি সুবিধাটা হলো, আমার কি সুবিধা হচ্ছে কি না, সেই দিকেও কিন্তু নজর। তো আগে কর যদি ফাঁকি দিত তাদেরকে কিন্তু এই যে রিফর্মের কথাটা, আমি অত্যন্ত প্রাউডলি আমি সেটা বলবো যে এই বিভিন্ন রিফর্মের প্রথম দফায় আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন, ত্রিপুরা স্টেট প্রথম স্টেট যেখানে এই রিফর্মের দিক দিয়ে আমরা কিন্তু ফার্স্ট হয়েছি সারা ভারতবর্ষের মধ্যে, এবং
চিফ সেক্রেটারিদেরকে ডেকে যখন মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন যে আপনার এটাকে ত্রিপুরার থেকে আপনি রিপ্রেজেন্ট করুন, কিভাবে আপনি রিফর্মটা প্রথম যে স্থান অর্জন করেছেন সেটা কি করে সম্ভব। এবং সেখানে কিন্তু আমরা পিপিটির মাধ্যমে আমাদের চিফ সেক্রেটারি সেখানে বলেছেন। বলার পরে প্রধানমন্ত্রীজি বলছেন যে अरे अगर छोटा प्रदेश है ये अगर इस तरह रिफॉर्म कर सकते हैं तो आप लोग क्यों नहीं कर सकते हो। এবং শুধু তাই নয়, বিভিন্ন প্রদেশ থেকে, বিহার থেকে এবং আরও অনেক প্রদেশ থেকে ইনভাইটেশন আসলো আমাদের অফিসারদেরকে যাওয়ার জন্য, এবং অফিসাররা সেখানে গিয়ে দেখেছেন, বলেছেন যে কিভাবে আমাদের রিফর্ম করেছেন। তো এর জন্য রিফর্ম যে বিষয় সেটা কিন্তু আজকে কর দেওয়ার, কর যদি ফাঁকি দেয় তাকে জেলে ঢুকিয়ে দিত। তো এই ধরনের জেলে না ঢুকে তাকে ফাইনের মাধ্যমে তাকে কিভাবে তাকে স্বস্তি দেওয়া যায়, ভয় থাকবে, কিন্তু এর তুই না যে জেলে পাঠিয়ে দিতে হবে, তাহলে একদিকে তো তার লাভও হলো না, জেলে আমি পাঠিয়ে দিলাম আমারও লাভ হলো না। এই যে রিফর্ম করে সেই ব্যবস্থা করলো সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। আর্থিক সীমা যেটা 12 লক্ষ ছিল করমুক্ত আয়, সেটা 14 লক্ষ করা হয়েছে। প্রবীণ নাগরিক যারা আছেন তাদের, যারা প্রবীণ নাগরিক তাদের সবসময় ফিক্সড ডিপোজিট রাখেন, তারা সেই আয়ের উপরে, সুদের উপরে তারা চলেন, এবং সেই সুদের যে টিডিএসের সেটাও কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। তো এই ধরনের সুবিধাগুলো কিন্তু রাখা হয়েছে এখানে। আজকে ডিজিটাল ইন্ডিয়া যে কর্মসূচি সেটাকে আরও বেশি জোর দেওয়ার ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি, সেখানে করা হয়েছে। শুধু তাই নয়, যারা বিদেশে যারা থাকেন তাদের জন্য সরাসরি ভারতীয়ের যে শেয়ার তারা ইচ্ছা করলে কিনতে পারেন, এবং সেটা কিন্তু আগে সেটা ছিল না। মূল্য বৃদ্ধি বেড়েছে, বিরোধীরা প্রায়ই চিৎকার করে, কিন্তু আপনারা দেখেছেন যে মূল্য বৃদ্ধি কিন্তু নিয়ন্ত্রণে রাখা হয়েছে। শুধু তাই নয়, মাননীয় আমাদের সভাপতি যে অলরেডি বলেছেন যে 25 কোটি মানুষ যারা আছেন আমাদের সারা ভারতবর্ষে, তাদেরকে এই যে অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে এই মানে ইকোনমিক্যালি তাদেরকে কিন্তু সামনের দিকে নিয়ে এসছেন। সেটা আরও যাতে বেশি করা যায় এবার এই বাজেটের মধ্যে সেটা রাখা হয়েছে। আমাদের যে বায়োফার্মা প্রকল্পে প্রায় 10,000 কোটি টাকা রাখা হয়েছে। মেগা টেক্সটাইল পার্ক এবং বস্ত্রশিল্পেও অনেক জায়গার মধ্যে কিন্তু এই বস্ত্রশিল্প কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল। সেখানেও এই মেগা টেক্সটাইল পার্কের এবং 3টি কেমিক্যাল পার্ক করার বিষয় রাখা হয়েছে। এবং এইভাবে একের পর এক আমি এতগুলো আছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখি, আমি যদি এখন বলি, আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে অনেক ক্ষেত্রে কিন্তু আমি দেখব যে আমি রিপিট করছি, তো ইউ উইল ফিল বোর। তা আমি যতটুকু পারি আমি কয়েকটা কথা বলে আমার কথা বলা শেষ করব। ইলেকট্রিক্যাল ক্ষেত্রেও প্রায় 40,000 করোড় এখানে জোর দেওয়া হয়েছে। আয়ুর্বেদিক ক্ষেত্রে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 3টি আয়ুর্বেদিক কলেজ রাখা হবে, 3টি এইমস করা হচ্ছে। এমএসএমইর উপরেও আমরা জানেন 2.1 লাখ ত্রিপুরাতে এমএসএমইর মধ্যে যুক্ত। আমাদের এখানে মাইক্রোতে কিন্তু সবচেয়ে বেশি, এখানে স্মলের মধ্যে কিছু আছে। তো সেই জায়গার মধ্যে আমাদের এটা খুবই কাজ আসবে যে 10,000 কোটি টাকা এমএসএমইর মধ্যে যদি এই বাজেটে যেহেতু রাখা হয়েছে তাদেরকে যাতে ইন্সপায়ার করা যায়, সেই ক্ষেত্রে আরও শক্তিশালী করা যায়, সেটা আমরা এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি। মেডিকেল ট্যুরিজমের উপর জোর দেওয়া হয়েছে। ইকুইটি শেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই 10,000 কোটি টাকা ইকুইটি শেয়ার, সেটা ইকুইটি স্টার্ট আপ যে তার উপরে সেই ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের ক্রীড়া ক্ষেত্রে যুবকদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেখানে স্পোর্টস গুডস যাতে আরও সস্তা হয় এবং সেখানে যাতে আরও বেশি উন্নয়ন হয়। এখানে 16,000 সেকেন্ডারি স্কুল তৈরি করা হবে সারা ভারতবর্ষে, এবং যারা কৃষকরা আছেন তাদের স্টেট অফ মেন্টাল কন্ডিশন দেখার জন্য এই বাজেটের মধ্যে আমরা সেটা দেখতে পাই। 16th ফিনান্স কমিশনে যা বলা হয়েছে সবকটাই কিন্তু ওনারা এবারের বাজেটে সেটা অ্যাকসেপ্ট করেছে, এবং দেখা গেছে মোট আয়ে সারা ভারতবর্ষের সরকারের যা আয় হবে তার 41% সমস্ত স্টেটের মধ্যে সেটা বিতরণ করা হবে। এই নিয়ে আমরাও আলোচনা করছি বিভিন্নভাবে, আমরা ত্রিপুরা স্টেট আমরা কত পাবো, এবং তার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া রাখা হয়েছে, পপুলেশন এবং জিওগ্রাফিক্যাল কন্ডিশন এবং অনেক বিষয়গুলো। তাতে গিয়ে আমরাও কিন্তু চুলচেরা বিশ্লেষণ করছি যে ত্রিপুরাতে আমরা সেই আগের তুলনায় আমরা কম পাবো কি বেশি পাবো। তো এই নিয়ে রোজই আমরা কথাবার্তা বলছি সেই দিকে। এবং এখানে মেডিকেল টিডিএস
যারা বাইরে বিদেশে যারা যেত তাদের জন্য কিন্তু বিশেষ করে যারা যুবক সম্প্রদায়ের আছেন তারাই কিন্তু বেশি ঘুরতে যান বাইরে। সেখানে এয়ার সোর্সে যে পয়সাটা কাটা হতো সেটা কিন্তু অনেকটা কম হওয়ার সুবাদে এখন বিদেশ যাত্রাতে কিন্তু অনেক সস্তা হবে। এখানে মেডিকেলেও যারা পড়তে যায় স্টুডেন্টরা বা মেডিকেলে যারা ব্যবসায় যুক্ত সেখানে টিডিএসেরও যে ব্যবস্থা সেখানেও অনেকটা কম রাখা হয়েছে। মহাকাশ যে বিজ্ঞান তার উপর বেশি জোর দেওয়া হয়েছে, প্রায় 4টার মতো টেলিস্কোপ কেনার যে আমি যখন দেখছিলাম সেখানে টিভি স্ক্রিনে সেখানে তার জন্য এই বাজেটে আমরা দেখতে পেয়েছি। প্রবীণ যারা আছেন তাদের জন্য মেডিকেল কেয়ার সিস্টেম রাখা হয়েছে। সেই একের পর এক যে ব্যবস্থা আমার মনে হয় যে এটা আমাদের জন্য অত্যন্ত এই যে এবারের বাজেট খুবই গুরুত্বপূর্ণ বাজেট। এবং এই সন্ধিক্ষণে আমার মনে হয় যারা এখানে যুব মোর্চার ভাইয়েরা বোনেরা আছেন, মেয়েরা আছেন, ছেলেরা আছেন, আমি বলবো এটাকে আরও বেশি, কেন তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে কালকে একটা সুন্দর জিনিস বলছেন যে এআই কিন্তু এবার মানে শিক্ষা ক্ষেত্রে কিন্তু এআইকেও কিন্তু ছাড় দিয়েছে। অর্থাৎ মানে এআইয়ের উপর ভিত্তি করে যদি কেউ পড়াশোনা করে তাতে সমস্যা নেই, কিন্তু উনি বলছেন যে এআই থেকে তুমি কি জানতে চাও সেটা বলবো, তো তোমাকে 5-10টা পয়েন্ট বললো, কিন্তু এই ফর এক্সাম্পল তোমাকে বললো, তুমি যদি বলো যে আমি আজকে আমার যারা লিজেন্ড ব্যক্তি ভারতবর্ষে তাদের সম্পর্কে আমার কোন লিজেন্ড ব্যক্তি তুমি আমাকে নাম দাও, তো সাথে সাথে 10-15টা তোমার লিজেন্ড ব্যক্তির নাম দিল। তুমি ওই যে লিজেন্ড ব্যক্তি তাদের এই লিস্টটা নিয়ে বিভিন্ন বইয়ের দোকান থেকে ওই বইটিগুলো নিয়ে এসো এবং তাদের সম্পর্কে যখন তুমি জানবে তুমি কিন্তু এআই তোমাকে হেল্প করবে, পুরোপুরি কিন্তু এআই এর উপর ডিপেন্ড না করা। তো এই যে একটা জিনিস বলছেন উনি, আমি আজকের এই বাজেটে এখানে আলোচনা হয়েছে, সবাই আলোচনা আমরা করেছি, কিন্তু আমি বলবো যে এআই এর উপর ভিত্তি করে এবং নিজেও আরও বেশি পড়াশোনা করে এর বিষয়ে আরও বেশি যদি আমরা আরও জানি এবং সেগুলো যাতে আমরা একদম গ্রাসরুট লেভেলে, কারণ এই হিউম্যান রিসোর্স যারা আমাদের যুব মোর্চার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা যদি একটা কথা বলেন সেটা কিন্তু একদম লাস্ট প্রান্ত অব্দি আমরা যেমন বেনিফিশিয়ারি স্কিম নিয়ে যায় সরকার যায়। এই যে এখানে আমি বললাম বাজেট অফ ব্রেইনেরও দরকার, আমাদের বাজেট অফ ব্রেইনও দরকার। আমরা সারাদিন এই বছরটা আমরা কি করব, এই বাজেট নিয়ে আমার লাস্ট প্রান্ত অব্দি সব মানুষকে আমার বলা, নিজেদের মধ্যে আলোচনা করা, তবেই যাকে গিয়ে এটা সার্থকতা আসবে। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ করছি। এই ধরনের একটা সুন্দর বাজেট ওনারা রেখেছেন আমাদের আগামী দিনের বিকশিত ভারতের জন্য। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার মূল্যবান